ঠিক আছে, সবাইকে শুভেচ্ছা। আমরা দ্বিতীয় খণ্ড থেকে আলোচনা করছিলাম। আজকে দেখো আলোচনা করছি লো বার্থ ওয়েট বেবি বা এলবিডব্লিউ বেবি, যেটা কম ওজন নিয়ে জন্মানো নবজাতকের একটি বড় স্বাস্থ্য সমস্যা এবং অন্যান্য অনেক উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশেও এই সমস্যা বেশ প্রকট। তার মানে কি, কম ওজন নিয়ে জন্মানো, কম ওজন নিয়ে জন্মগ্রহণ করা বাচ্চার, এইটা উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশেও এই সমস্যাটা প্রকট, আর কি বেশ প্রকট। স্বাভাবিক ওজন নিয়ে জন্মানো শিশুদের তুলনায় কম ওজনের শিশুদের অসুস্থতা ও মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং কোনো কোনো ক্ষেত্রে এই সকল শিশুদের স্বাভাবিক বিকাশও ব্যাহত হতে পারে। একটা স্বাভাবিক ওজন নিয়ে যে শিশু জন্মগ্রহণ করতেছে তার চেয়ে যে শিশুটা কম ওজন নিয়ে জন্মগ্রহণ করতেছে এই শিশুর ক্ষেত্রে জটিলতা, মারা যাওয়ার মর্টালিটি হারটা অনেক বেশি থাকে। বেঁচে থাকার জন্য এসব শিশুদের বাড়তি কিছু পরিচর্যা দরকার এবং তা নিশ্চিত করতে পারলে তাদের সুস্থভাবে বেঁচে থাকার সম্ভাবনা বেড়ে যায়। তাহলে যার ওজনটা কম তার বেঁচে থাকার জন্য একটু বাড়তি যত্নের প্রয়োজন, তাই না? তো যদি সে যত্নটা আমরা দিতে পারি তাহলে তার বেঁচে থাকার সম্ভাবনাটা অনেকাংশে বেড়ে যায়। স্বাস্থ্যকর্মী হিসেবে এসব শিশুদের সুস্থ রাখার ক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিভাবে তাদের পরিচর্যা করতে হবে তা এসব শিশুদের মা এবং পরিবারকে শিখিয়ে দিয়ে আপনি সে দায়িত্ব পালন করতে পারেন। যিনি স্বাস্থ্যকর্মী আছেন বা আমি আছি বা আপনি আছেন, আপনি তো সার্বক্ষণিক বাচ্চাটাকে সেবা করতে পারবেন না, তাই না? আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য দেখলেন, দেখে বাচ্চাটাকে তার যে আত্মীয় স্বজন আছে, মা আছে, খালা আছে, নানি আছে, দেখে শিখিয়ে দিলেন যেভাবে সেবাটা দিতে হবে। এছাড়া গর্ভবতী মহিলাদের সঠিক সেবা ও পুষ্টি দিয়ে কিভাবে কম জন্ম ওজনের শিশুর সংখ্যা কমিয়ে আনা যায় সে ব্যাপারে আপনি জনসাধারণকে পরামর্শ দিতে পারেন। গর্ভবতী মা যদি ঠিক মতো খাওয়া দাওয়া করে তাহলে তো বাচ্চার ওজনটা ঠিক থাকবে, তাই না? তো এইটা পরামর্শ আমাদেরকে দিতে হবে। তাহলে আমাদেরকে মাকে পরামর্শ দিতে হবে যে বাবুটা কিভাবে যত্ন নেবেন, বাবুটাকে গরম রাখতে হবে কিনা, বাবুটাকে যখন 6 মাস বয়স হবে তখন কিভাবে খাওয়াইতে হবে, ঘন ঘন বুকে দুধ খাওয়াইতে হবে, তার আরো কি যত্নের প্রয়োজন, এটা আমরা রোগীর যে লোকজন থাকবে তাদেরকে বুঝিয়ে দিব। কম জন্ম ওজনের শিশু বাংলাদেশের একটি বড় স্বাস্থ্য সমস্যা এবং শিশু মৃত্যুর হারে এদের বড় ধরনের নেতিবাচক ভূমিকা রয়েছে। তার মানে কি, যে শিশুরা কম ওজনে জন্মগ্রহণ করতেছে সেই শিশুদের মৃত্যুর হারটা অনেকটা বেশি। কম জন্ম ওজনের শিশুর সংজ্ঞা, আমরা কখন শিশুটাকে বলবো যে শিশুটা কম জন্ম ওজনের হয়েছে? জন্মের সময়কালীন ওজন 2500 গ্রাম বা 2.5 কেজির কম থাকলে সেই শিশুকে কম জন্ম ওজনের শিশু বলা হয়। বেশিরভাগ কম জন্ম ওজনের শিশু মায়ের গর্ভে পূর্ণ 37 সপ্তাহ অবস্থানের আগে ভূমিষ্ঠ হয়। যেহেতু শিশুর ওজন 2500 গ্রামের কম, কাজে তারা দেখতে ছোট এবং তাদের চামড়া খুব অল্প পরিমাণ চর্বি ও ফ্যাট থাকে। তার মানে কি, যদি বাচ্চা 2.5 কেজির নিচে হয় তাহলে আমরা সেটাকে এলবিডব্লিউ বেবি বলবো, লো বার্থ ওয়েট বেবি বলবো, ঠিক আছে? আর যেহেতু বাচ্চাটা 37 সপ্তাহের আগে ডেলিভারি হয়ে গেছে বা 37 সপ্তাহ পূর্ণ করার পরে বা ওই সময় ডেলিভারি হয়েছে, তো এই বাচ্চাটা মিনিমাম তো 40 সপ্তাহ থাকবে, তাই না? আর তো 40 সপ্তাহ না থাকার কারণে বাচ্চা কিন্তু ওইভাবে চামড়ার নিচে ফ্যাটটা তৈরি হয়নি। কম জন্ম ওজনের কারণ কি, তা কিভাবে প্রতিরোধ করা যায়? এখন বিষয়টা হচ্ছে, কম জন্মগ্রহণ করলে বাচ্চা, এটা তো একটা সমস্যা, কিন্তু এটাকে কিভাবে প্রতিরোধ করা যায়? আমরা কিভাবে এটাকে প্রতিরোধ করতে হবে যেন বাচ্চা কম ওজনের বাচ্চা না হয়? এটা আমরা কিভাবে প্রতিরোধ করবো? কম জন্ম ওজনের মূল কারণ জানা যায়নি, কাজেই একে প্রতিরোধ করা দুরূহ কাজ। তবে নিম্নলিখিত ব্যবস্থাপনার মাধ্যমে কম জন্ম ওজনের শিশুর হার কমিয়ে আনা সম্ভব। এটা সঠিক কারণ জানা যায়নি, তবে নির্দিষ্ট কিছু একটা ধারণা করা হচ্ছে যে এই টাইপের কারণগুলো থেকে বাচ্চা
মানে কম ওজনে জন্মগ্রহণ করছে। একটা হচ্ছে গর্ভবতী মহিলা যারা 20 বছর বয়সের নিচে অথবা 35 বছরের উপরে যাদের বয়স, যে সকল মা এজেড হয়ে বাচ্চা নিচ্ছে সেই সকল মা বা যে সকল মা চাইল্ড মাদার তাদের ক্ষেত্রেও কম ওজনের শিশু জন্মগ্রহণ করতে পারে। কম ব্যবধানে গর্ভবতী হওয়া, 2 থেকে 3 বছরের চেয়ে কম ব্যবধানে পুনরায় গর্ভবতী হওয়া। দেখা যাচ্ছে একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চার দূরত্ব হতে হবে 3 বছর, কিন্তু বা 4 বছর না হয়ে হয়েছে মনে করো 11 মাস, তাই না? এই টাইপের গর্ভাবস্থার ইতিহাস কি দেখো, যাদের পূর্বে কম জন্ম ওজনের বাচ্চা রয়েছে তাদের পরবর্তীতে এই ধরনের ঘটনা ঘটতে পারে। যারা অধিক শারীরিক পরিশ্রম করেন এবং বিশ্রাম নিতে পারেন না তাদের ক্ষেত্রে হতে পারে। যারা হতদরিদ্র, পুষ্টিকর খাবার সে ধরনের পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে না মাকে, তাতে হতে পারে। যাদের ওজন কম এবং কম পুষ্টি গ্রহণ করেন, মায়েরও তো ওজন কম থাকতে পারে, পারে না? তো সেক্ষেত্রে মহিলা যাদের গর্ভকালীন সমস্যা রয়েছে, যেমন মারাত্মক রক্ত স্বল্পতা, প্রিএক্লাম্পসিয়া, গর্ভকালীন সংক্রমণ, STI, HIV/AIDS, মূত্রতন্ত্রের সংক্রমণ, হেপাটাইটিস বা এটসেট্রা, ম্যালেরিয়া, একই সময়ে একের অধিক সন্তান ধারণ, মাল্টিপল প্রেগন্যান্সি, যমজ বেবি, যদি এরকম হয় সেক্ষেত্রেও বাচ্চাদের ওজন কিন্তু কম হয়। শিশুর ক্ষেত্রে কি জন্মগত ত্রুটি এবং গর্ভাবস্থায় শিশুর সংক্রমণ, বাচ্চা পেটে থাকলে তো বাচ্চা সংক্রমণ হইতে পারে, তাই না? তো সেক্ষেত্রে বাচ্চা কম ওজনে জন্মগ্রহণ করে। এগুলো গেল সব কারণ। এবার প্রতিরোধ করবো কি করে? শুধু এই কারণ জেনে থাকলে হবে প্রতিরোধ করতে হবে না। 20 থেকে 35 বছরের মধ্যে সন্তান গ্রহণ করার জন্য পরামর্শ দেওয়া, মাকে বলতে হবে যাতে 20 বছর থেকে শুরু করে 35-এর মধ্যে সন্তান নেন, তারপরে ঝুঁকি না নেওয়াটাই বেটার। এক গর্ভ থেকে পুনরায় গর্ভবতী হওয়ার সময় কাল কমপক্ষে 2 থেকে 3 বছর। একটা বেবি থেকে আরেকটা বেবির দূরত্ব হবে 2 থেকে 3 বছর। সুস্থ শিশু জন্ম দেওয়ার জন্য গর্ভবতী মায়েদের যা জানা প্রয়োজন সেই বিষয়ে সামাজিক সচেতনতা তৈরি করা, যথেষ্ট পরিমাণ সুষম খাদ্য গ্রহণ করা, ব্যালেন্স ডায়েট নিতে হবে মাকে, সেখানে যেন খাদ্যের 6টি উপাদান বজায় থাকে। শারীরিক পরিশ্রমের পর যথাযথ বিশ্রাম গ্রহণ করা, প্রসব পরবর্তী পরিচর্যা, গর্ভধারণের পূর্বে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, গর্ভধারণের পূর্বেও কিন্তু একটা পরিচর্যার প্রয়োজন। এইটা কিন্তু আমরা অনেকে এটা মাথায় থাকে না। যারা এক্সপেক্টেড বেবি নেয়, যারা মনে করে যে না আমি এই সময়টা বাচ্চা নিতে চাই, এবং তারা সেটা কি করে গর্ভ ধারণ করার আগে নিজেটা প্রস্তুতি নেয় এবং এমন সময় ট্রাই করবে বাচ্চাটা যেন হয়ে যায় মার্চ মাসে, তাতে শীতের ঝামেলা নাই। বাচ্চা তো শীতের মধ্যে একটা বিশাল ঝামেলা, তাই না? এই ধরনের একটা প্ল্যান করে নেয়। গর্ভবতী মায়েদের স্বাস্থ্য বিষয়ক চাহিদা পূরণের সহায়তা প্রদান, স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন চাহিদা আছে, এটা পূরণের সহায়তা প্রদান করতে হবে। মহিলা এবং পরিবারকে শিক্ষা দান, স্বাস্থ্য শিক্ষা দিতে হবে। গর্ভকালীন সময়ে সমস্যা চিহ্নিতকরণ, চিহ্নিত সমস্যা সমূহ সমাধানের ব্যবস্থা। কি কি সমস্যা হতে পারে বা কি সমস্যা হচ্ছে মায়ের, সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং সেটা ম্যানেজমেন্ট দিতে হবে। গর্ভকালীন সময়ে গর্ভবতী মহিলা ও পরিবারের অন্যান্য সদস্যদেরকে শিক্ষা দেওয়া, স্বাস্থ্যকর্মীর পরামর্শ ছাড়া কোনো ঔষধ বা চিকিৎসা গ্রহণ না করা, সংক্রমণ বিষয়ে চিহ্ন শনাক্তকরণ, সংক্রমণ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা। তো কম ওজনের শিশু কেন জন্মগ্রহণ করে এই বিষয়টা আমরা জানলাম। দ্বিতীয়ত এটা কিভাবে প্রতিরোধ করতে পারি সেটা জানলাম। কম ওজনের শিশুদের কি কি সমস্যা হয়, কম ওজনের শিশুর অধিক পরিমাণে মৃত্যু ঝুঁকি থাকে অথবা মারাত্মক স্বাস্থ্য বিষয়ক সমস্যায় ভোগে। শিশু যত ছোট হবে তার ঝুঁকি তত বেশি, সে তত বেশি পরিমাণে ঝুঁকির মুখে থাকবে। কম ওজনের শিশুর সমস্যা, শ্বাস প্রশ্বাসের সমস্যা, জন্মকালীন এবং পরবর্তী সময় শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে।
শরীরের তাপমাত্রা কম, শরীরের চামড়ার নিচে যেহেতু চর্বির পরিমাণ কম থাকে সেহেতু শরীরের তাপমাত্রা কম থাকে। শিশুকে গরম রাখতে ত্বকে ত্বক লাগিয়ে ক্যাঙ্গারু মাদার কেয়ার বা কেএমসি পদ্ধতি দিন। তার মানে কি, মায়ের সঙ্গে বাচ্চাকে, মায়ের শরীরের সঙ্গে বাচ্চাকে ঠেকায় রাখতে হবে, মায়ের কোলের মধ্যে রাখতে হবে, তাই না? শিশুকে 3 দিন পর গোসল দিন, মাথায় টুপি এবং হাত পায়ে মোজা দিন। তার মানে বাচ্চারা যাদের কম ওজনের বেবি, তাদের শরীরে যেহেতু চর্বির পরিমাণ কম সেহেতু তাদেরকে একটু স্পেশাল কেয়ার নিতে হবে। মায়ের শরীরের সঙ্গে তাকে শরীর লাগায় রাখতে হবে এবং জন্মের পরপরই গোসল দেওয়া যাবে না, মিনিমাম 3 দিন পর গোসল দেওয়া হবে এবং মাথায় টুপি এবং পায়ে হাত মোজা দিতে হবে। রক্তে শর্করার পরিমাণ কম, কারণ শিশুর শরীরে খুব কম পরিমাণ শক্তি মজুদ থাকে। জন্মের পরই যত তাড়াতাড়ি সম্ভব শিশুকে ষাঁড় দুধ দিন। শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়ান। সংক্রমণ, কারণ এদের সংক্রমণ প্রতিরোধের ইমিউনিটি ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম অপরিণত থাকে। এই সমস্ত শিশুকে পরিচর্যাকারী সংক্রমণ প্রতিরোধের জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে এবং শিশুকে পরিচর্যার পূর্বে প্রতিবার ভালো করে হাত ধুয়ে নিতে হবে। তার মানে আমি বাচ্চাকে যখন ধরবো তখন আমাকে আমার নিজের পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে হবে। খাওয়ার সমস্যা, কারণ শিশু আকারে ছোট, টেনে খাওয়ার শক্তি কম থাকে এবং পাকস্থলী ছোট থাকে। মাঝারি ধরনের অপরিণত বা মডারেট প্রিমেচিউর শিশুকে সহায়তা দিলে সহজে ভালোভাবে বুক টেনে খেতে পারে। মায়ের দুধ টেনে খেতে না পারলে বুকের দুধ গেলে কাপে করে খাওয়াবেন। জন্ডিস বা হাই বিলিরুবিন, কারণ লিভার অপরিপক্ক থাকে এই অবস্থায় বা ম্যাচিউর থাকে না। পরিণত শিশুদের চেয়ে অপরিণত শিশুদের তাড়াতাড়ি হলুদ বর্ণ ধারণ করে এবং জন্ডিস বেশি দিন বিদ্যমান থাকে। যদি 24 ঘন্টার মধ্যে জন্ডিস দেখা দেয়, 2 সপ্তাহ পরে জন্ডিস বিদ্যমান থাকে, হলুদ বর্ণ হয় বা হলুদ বর্ণ থাকে। যদি শিশুর হাত পা পর্যন্ত বিস্তৃত হয়ে যায় অথবা শিশুর অপর কোনো বিপদ চিহ্ন থাকে তবে উচ্চতর স্বাস্থ্য কেন্দ্রে রেফার করতে হবে। জন্ডিসের সঙ্গে আদার্স কোনো কমপ্লিকেশন দেখা দিচ্ছে বাচ্চা বা হলুদের ভাবটা বেড়ে যাচ্ছে, তাহলে আমরা বাবুটাকে রেফার করে দিব। রক্তক্ষরণের সমস্যা, কারণ জন্মের সময় রক্ত জমাট বাঁধার ক্ষমতা কম থাকে, যেহেতু ওজন কম রক্ত জমাট বাঁধার ক্ষমতা কম, এই জন্য নিয়ম অনুযায়ী K1 ইনজেকশন দিন বাচ্চাকে। বিপদজনক চিহ্ন বা লক্ষণ দেখা দিলে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা শুরু করুন এবং প্রয়োজন হলে সঠিক পদ্ধতি অবলম্বন করুন। আচ্ছা, এই চ্যাপ্টারটা অনেক বড়, আজকে আমি অর্ধেক পড়ালাম, আগামী দিন বাকি অর্ধেক বলে দেব, ঠিক আছে?